আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপি গত ৬ মাসে যে সকল কাজকর্ম করেছেন, যে সকল সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশে বিএনপির জমানাতে যে সকল রাজনৈতিক সিদ্ধান্ত আগামী দিনের রাজনীতির যে গতি, সেই গতিকে নিয়ন্ত্রণ করবে। সেগুলোর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটি হলো রাষ্ট্রপতির পদ থেকে জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে তড়িঘড়ি করে বিদায় করে দেওয়া। এই কাজটি যদি বিএনপি যেদিন ক্ষমতায় এসছে তার ১ সপ্তাহের মধ্যে করত, আমার কাছে মনে হচ্ছে যে এটা বিএনপির একটা স্মার্ট সিদ্ধান্ত হতো এবং এটা নিয়ে কোনো আলোচনা হতো না। কিন্তু যে সময়টিতে এবং যেভাবে এই কাজটি করা হয়েছে, এতে করে বিএনপির ত্রিমাত্রিক সমস্যা তৈরি হয়েছে। তার ১ম সমস্যা হলো যে সবাই ধারণা করছে বিএনপি ভয় পাচ্ছিল। রাষ্ট্রপতিকে ভয় পাচ্ছিল, জরুরি অবস্থাকে ভয় পাচ্ছিল, সেনাবাহিনীকে ভয় পাচ্ছিল, আওয়ামী লীগকে ভয় পাচ্ছিল এবং বঙ্গভবনকে একটা তার ক্ষমতার যেটা কন্টেম্পোরারি যে পাওয়ার হাউস, একটা বিপরীতমুখী পাওয়ার হাউস, এই আতঙ্ক তাকে তাড়া করছিল। এবং আপনারা জানেন যে যেকোনোভাবে, যেকোনো মূল্যে আপনার মধ্যে যদি একবার কোনো ভয় ঢুকে যায় এবং সে ভয়ের কারণে যদি আপনি কোনো একটা কাজ করেন, টুডে অর টুমরো, সেই ভয় আপনাকে অবশ্যই তাড়িত করবে এবং সেই ভয়ের কারণে প্রকৃতিগতভাবে আপনি ওই যে বিষয়ে ভয় পেলেন, ওই বিষয় আপনার জীবনে অবশ্যই ঘটবে। এটা হলো একটা প্রকৃতির নিয়ম। তো বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসছে, তারা একজন দলীয় রাষ্ট্রপতি পদে নিয়োগ দেবে, এটা একেবারে স্বাভাবিক এবং এই কাজটি ১ মাসের মধ্যে হতো, ১৫ দিনের মধ্যে হতো। এখানে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব থেকে শুরু করে অন্য কারা যারা আছে, কেউ এটা নিয়ে কোনো কথাবার্তা বলতে পারত না। কিন্তু যখন তাকে অলনে ছাড়লেন, একেবারে ৫ মাসের মাথায় খুবই দ্রুততার সাথে উইদিন 7 ডেজ তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো এবং নানা কথা বাতাসে ঘুরে বেড়ালো। তিনি লন্ডনে গেলেন, অর্থাৎ শাহাবুদ্দিন চুপ্পু সাহেব লন্ডনে গেছেন। সেই লন্ডনে বসে তিনি শেখ হাসিনার সাথে কথা বলেছেন এবং এই অপরাধে তাকে মানে ক্ষমতাচ্যুত করা হলো ইত্যাদি নানা রকম কথাবার্তা। কিন্তু বাস্তবতা হলো যে বিএনপির মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছিল যে যেকোনো কারণে যদি কেউ, অর্থাৎ রাষ্ট্রপতির যে ইনহেরেন্ট পাওয়ার আছে, সেই ইনহেরেন্ট পাওয়ার দিয়ে তিনি অনেক কিছু করতে পারেন। রাষ্ট্রপতিকে বাগে রেখে ক্যান্টনমেন্ট যেকোনো সময় যেকোনো সরকারের বিরুদ্ধে একটা কঠোর সিদ্ধান্ত নিতে পারে, সামরিক আইন জারি করতে পারে, তারপরে তারা জরুরি অবস্থা জারি করতে পারে, রাষ্ট্রপতিকে দিয়ে পার্লামেন্ট ভেঙে দিতে পারে, আরও অনেক কিছু করতে পারে। তো এই কাজগুলো শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের দ্বারা হতে পারে। এই যে তার আতঙ্ক, এই যে তার ভয়, এটা শাহাবুদ্দিন চুপ্পু নয়, এ পদে এখন যারাই আসবে, সেটা মির্জা ফখরুল সাহেব আসুক কিংবা এমনকি জুবাইদুর রহমান আসুক, এই ভয়টা সবসময় তাদের মধ্যে থেকে যাবে। বোঝার চেষ্টা করুন, ইতিহাসের যাকে সবচেয়ে আপন মনে করা হয়, একেবারে আপন, সেই আপন মানুষের দ্বারাই কিন্তু পৃথিবীর সবচেয়ে নির্মম হত্যাকাণ্ডগুলো ঘটে। ইতিহাসের আমাদের এই পাক ভারত উপমহাদেশের খুব নামকরা একজন সম্রাট ছিলেন, মগধের সম্রাট বিম্বিসার। বিম্বিসারের ছেলে অজাতশত্রু। তো অজাতশত্রু যখন গর্বে এলেন, তো তখন জ্যোতিষীরা বলল যে এ ছেলে জন্মগ্রহণ করে তার পিতাকে হত্যা করবে। তো যাই হোক, পিতাকে হত্যা করবে। বিম্বিসার অসাধারণ একজন শাসক ছিলেন, বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন, গৌতম বুদ্ধের ঘনিষ্ঠ মিত্র ছিলেন। তো কাজেই তিনি জ্যোতিষীদের বললেন যে আচ্ছা ঠিক আছে, এটা নিয়তি, কিন্তু এটা কি করা যায়, এটাকে কি করা যায়? তো বলল যে ঠিক আছে, সে ছেলে যা চায় সেটা তাকে দিয়ে দেওয়া হোক। দিয়ে দিলে হয়তো হতে পারে, কিন্তু ইট নট শিওর। এর মধ্যে ছেলে বড় হলো। বড় হওয়ার পরে অল অন এ সাডেন একদিন বিভিন্ন লোকের পরামর্শে সে তার পিতার রুমে ঢুকলো, পিতাকে হত্যা করতে উদ্যত হলো। তার যে
বডিগার্ড, সেই বডিগার্ড তাকে ধরে ফেলল। ধরে ফেলার পরে এখন রাজা তাকে ক্ষমা করে দিলেন এবং ওই জ্যোতিষীদের কথা তার মনে পড়ল। তিনি ছেলের বরাবরে সিংহাসন দিয়ে তিনি চলে গেলেন বনবাসে, বিম্বিসার বনবাসে গেলেন। তো সেখান থেকে তিনি মাঝে মধ্যে তার রানীকে দেখতে আসেন, প্রাসাদে দেখতে আসেন। অজাতশত্রুর যারা মন্ত্রী মিনিস্টার তারা বলার চেষ্টা করলো যে আপনি দেখেন এই লোক যতদিন জীবিত আছে ততদিন পর্যন্ত আপনি কোনদিন রাজা হতে পারবেন না, আপনাকে রাজকুমারী ভাববে। এই দেখেন সে বনবাস থেকে আসছে আর প্রাসাদের সব লোক তাকে মহারাজ মহারাজ করতেছে, আপনি যে মহারাজ এটা কেউ মানে মানছে না। তখন অজাতশত্রু বলল যে কি করা যায়, বলে তাকে যে কোনোভাবে মেরে ফেলতে হবে। এরপর সে তার বাবাকে অ্যারেস্ট করে ফেলল এবং সেই কাহিনী যদি আপনি পড়েন, বিশাল কাহিনী কিভাবে তাকে মারা হলো, তখন আপনি বুঝবেন যে ভয় থেকে আতঙ্ক থেকে মানুষ কি করে। এবং নিজের ছেলে এবং নিজের বাপ একই ধরেন আওরঙ্গজেবের এবং শাহজাহানের ঘটনা তো আমরা সবাই জানি। একইভাবে অ্যাগ্রিপিনা এবং তার স্বামীর ঘটনা, মানে নিরো, সম্রাট ক্লডিয়াস নিরো এবং তার বাবার এবং মায়ের ঘটনা আমরা জানি। স্ত্রী তার স্বামীকে মেরে ফেলল। আবার যে সন্তানের সিংহাসনে বসানোর জন্য, নিরোকে বসানোর জন্য তার স্বামীকে মেরে ফেললো, সেই সন্তান আবার তার মাকে মেরে ফেললো। এইরকম ঘটনা অনেক ঘটে। ফলে এখানে যে কোনো কারণে যদি রাষ্ট্র ক্ষমতা নিয়ে কারোর মধ্যে ভয় তৈরি হয়, তাহলে সেই ভয় তাকে খাবেই, টুডে অর টুমরো। সেই দিক থেকে এই যে বঙ্গভবনকে নিয়ে বিএনপির যে ভয়, এই ভয় ইনহেরিটেড। এই বঙ্গভবনে যে ঘটনাগুলো ঘটেছে বিএনপি, সেই বঙ্গভবন থেকেই তার উত্থান হয়েছে। এই বঙ্গভবনে যে ঘটনাগুলো ঘটেছে তার প্রেক্ষিতে জিয়াউর রহমানকে অন্তত ২০ বার হত্যা চেষ্টা করা হয়েছে এই বঙ্গভবন থেকে। এই বঙ্গভবন থেকে আব্দুর রহমান বিশ্বাসের জামানাতে বিএনপিকে ক্ষমতাচ্যুত করে মিলিটারি কুয়ের মাধ্যমে জেনারেল নাসিম উচ্ছেদ করার চেষ্টা করা হয়েছে। এই বঙ্গভবন থেকে ইয়াজউদ্দিন সাহেবকে তারা বসানোর পরও এই বঙ্গভবন থেকেই মানে বিএনপির পতন হয়েছে। এই বঙ্গভবনে তার নিয়োজিত প্রেসিডেন্ট যখন ক্ষমতা, ঠিক সেই সময় তারেক রহমান সাহেবকে ফ্যানের সঙ্গে টানিয়ে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। কাজে সেই বঙ্গভবন সম্পর্কে তাদের যে ভয়, এটা প্রথাগত, চিরায়ত এবং চিরন্তন। সেই ভয়টা তারা এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি। ফলে সেই ভয় থেকে যেহেতু এই জমানাতে এসে তারা প্রথম তড়িঘড়ি করে রাষ্ট্রপতি চুপ্পুকে বাদ দিয়ে এই যে মির্জা ফখরুল, বা ধরেন এখনও মির্জা ফখরুলকে দিলেন, কদিন পরে হয়তো আইরিন খানকে দিলেন, কদিন পর হয়তো জুবাইদুর রহমানকে দিলেন। এর আগে তো এখানে চৌধুরীর মতো মানুষ তো বেশি দিন থাকতে পারেননি। কিন্তু সমস্যাটা তো ওখানে নয়। সমস্যা হলো যে আপনি যেই জায়গাটাতে ভয় করবেন, যে বিষয় ভয় করেন, ওটাই আপনাকে খাবে। বনের বাঘে কখনো খায় না মানুষকে, যেভাবে মনের বাঘে খায়। এখন এই সরকার একেবারে প্রথম দিকে এসে এই যে বঙ্গভবন সম্পর্কে তার যে অতীতের কুস্মৃতি, অতীতের আতঙ্ক, অতীতের ভয়, এটা এই ৬ মাসের মধ্যে আবার নতুন করে এলো। দ্যাট উইল বি হিউজ প্রবলেম। বিশাল একটা সমস্যা দেখা দিবে বিএনপির জন্য। এটা হলো প্রথম। ২ নম্বর হলো যে এটি কেবলমাত্র বঙ্গভবন সংক্রান্ত নয়। এই বঙ্গভবনকে কেন্দ্র করে যে মার্কিন ডিপ স্টেটের একটা চাল, এই বঙ্গভবনকে কেন্দ্র করে জুডিশিয়ারি, অর্থাৎ একটা জুডিশিয়ারি যে একটা কু হওয়ার যে একটা চাল, এটা কিন্তু শেখ হাসিনা জমানাতেও এই জুডিশিয়াল কু হওয়ার চেষ্টা করা হয়েছিল। প্রধান বিচারপতির পদে থেকে এস.কে. সিনহা, তিনি শেখ হাসিনাকে উচ্ছেদ করবেন, এরকম একটা আতঙ্ক শেখ হাসিনার মধ্যে ছড়িয়ে পড়েছিল। আদৌ বাংলাদেশে কু করা সম্ভব কিনা, বা জনাব এস.কে. সিনহা এই কাজটা করতে পারতেন কিনা, বা আদৌ করতেন কিনা, আবার সেটা সম্ভব হতো কিনা, এটা অ্যাবসলিউটলি, যেমন পাকিস্তানে একবার ইফতেখার সাহেব, চিফ জাস্টিস ইফতেখার সাহেব, তিনি একটি জুডিশিয়াল কু করে ফেলেছিলেন, যার ফলে জেনারেল পারভেজ মোশাররফ ক্ষমতাচ্যুত হয়েছিল। তো সেইভাবে এস.কে. সিনহা কি শেখ হাসিনাকে করতে পারতেন কিনা সেটা পরের ব্যাপার, কিন্তু শেখ হাসিনা ভয় পেয়ে গিয়েছিলেন এবং সেই ভয় পাওয়ার কারণে কি হলো, তিনি এস.কে. সিনহাকে যেভাবে আউট করলেন এবং ওই আউট করার ফলে
সুপ্রিম কোর্টে যে শূন্যতা তৈরি হলো, এসকে সিনহার পরে যে শূন্যতা তৈরি হলো, সেই শূন্যতার কারণেই শেখ হাসিনার পতন হলো ওই মানে যাকে বলা হয় সুপ্রিম কোর্ট থেকে, বঙ্গভবন থেকে নয়, ক্যান্টনমেন্ট থেকে নয়। তার পতনটা হয়েছে কিন্তু মানে সবাই দায়ী করে এই ছাত্র আন্দোলন ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদি ক্যান্টনমেন্ট সব কিছু মানে সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্তটা নিয়েছিল, সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্তটা নিতে বলা হয়েছিল এই বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যাপারে, ওটা যদি তড়িঘড়ি করে নেওয়া হতো, ছেলেরা কিন্তু ঘরে ফিরে যেত, তাদের কোনো মুখ থাকতো না। কিন্তু মাত্র 2 সপ্তাহ শুনানির জন্য পিছিয়ে দেওয়ার কারণে এই যে ক্ষোভটা চলে গেল, ফলে কি হলো, যে ভয় শেখ হাসিনা করছে জুডিশিয়াল কু, তার সবচেয়ে অনুগত লোকদেরকে তিনি জুডিশিয়ারিতে দিয়েছিলেন এবং বিচারপতিদের অভিশংসনটা আবার সংসদের হাতে নিয়ে গিয়েছিলেন। এসকে সিনহা যেভাবে সেপারেশন মাজদার হোসেন মামলার আলোকে যেভাবে সুপ্রিম কোর্টের জন্য আলাদা একটি সেক্রেটারিয়েট গঠন করে মন্ত্রণালয়ের বাইরে পুরো জুডিশিয়ারিটাকে সুপ্রিম কোর্টের আন্ডারে আনতে চেয়েছিলেন, পুরো জিনিসটা শেখ হাসিনা উল্টে দিয়েছিলেন। এবং পরবর্তীতে এসকে সিনহার পর যারাই আসেন তারা শেখ হাসিনার এত অনুগত, যেটা লোয়ার কোর্টে মানে লোয়ার কোর্টেও এত আনুগত্যটা সরকারের প্রতি কেউ দেখায় না। আপনারা জানেন যে লোয়ার কোর্টের অনেকগুলো কোর্ট আছে, যেমন একটা মেরিন কোর্ট আছে, মানে বিআইডব্লিউটিসির ভবনে একজন ম্যাজিস্ট্রেট বসে, ওয়ার সাথে একজন ম্যাজিস্ট্রেট আছে, ঢাকা সিটি কর্পোরেশনে একজন ম্যাজিস্ট্রেট আছে, র্যাবে ম্যাজিস্ট্রেট আছে, এরকম অনেকগুলো কোর্ট আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে অনেকগুলো কোর্ট আছে। এখন এই কোর্টগুলো স্ব মন্ত্রণালয় বা বিভাগের প্রধানকে, ওই জাতীয় রাজস্ব বোর্ডের একটা কোর্ট আছে এরকম, তারপরে ভ্যাট অ্যাপিলেট কর যেটা কোর্ট, তার সাথে সাথে একটা শ্রম আদালত আছে, এরকম অসংখ্য কোর্ট আছে। যেমন শ্রম আদালত এখন শ্রম মন্ত্রণালয়ের যতটা না দাবিদারি করে, বা এনবিআর এর যে ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনাল, ওখানে যে কজন বিচারকরা আছেন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ পর্যায়ের, তারা এনবিআর এর চেয়ারম্যানকে যতটা প্রিভিলেজ বা পাত্তা দেয়, তার সে 1000 গুণ সুপ্রিম কোর্ট শেখ হাসিনার জমানাতে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদেরকে দিত। এমনকি হারুনকেও, মানে পুলিশ কর্মকর্তা হারুনকেও চিফ জাস্টিস প্রিভিলেজ দিতেন। ছাত্রলীগের সভাপতি গিয়ে তার সঙ্গে দেখা করতেন। এরকম একটা অবস্থায় শেষ দিকে তিনি নিয়ে গিয়েছিলেন। এই যে তার যে আতঙ্ক হয়ে সে পুরো সুপ্রিম কোর্টের যত পাওয়ার আছে সব পাওয়ারগুলো কাটছাট করে তিনি দিয়েছিলেন। ফলে সেই সুপ্রিম কোর্ট মানে একটা বড় মুরগি, একটু পাখা নাই, দৌড়াতে পারে না, ফলে তার প্রতিপক্ষ কপ করে তাকে ধরে ফেলতে পারে। তদ্রুপ সুপ্রিম কোর্টে এইভাবে করা হয়েছিল। এখন এই যে আতঙ্কের ফলে কি হলো, এখন বঙ্গভবনে যে আওয়ামী লীগের যে রাষ্ট্রপতি, তার পরিবর্তে ধরুন বিএনপি তার নিজেদের রাষ্ট্রপতি দিল। এখন এমন একজন রাষ্ট্রপতি যদি তারা দেয় এবং তার কোনো রকম ক্ষমতা, তার কোনো রকম কানেক্টিভিটি, কোনো সোশ্যাল ইনফ্লুয়েন্স, সে 10 জন মানুষকে ডাকবে, রাষ্ট্রপতি তার নিজের ইচ্ছা মতো মন্ত্রণালয় থেকে শুরু করে তার জিনিসটা চালাবে, যে একটা ইন টাইম অফ ক্রাইসিস যেন বিএনপির পক্ষে এই রাষ্ট্রপতি কাজ করতে পারে, সেই সুযোগ তো বিএনপি রাখবে না, বিকজ রাষ্ট্রপতিকে নিয়ে তার ভয়। যদি এখানে ডক্টর ইউনূস থাকতেন, বা এখানে যদি ধরেন সেপারেশন পাওয়ার করে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়িয়ে যদি এই মির্জা ফখরুলকে ওইভাবে এম্পাওয়ার্ড করা হয়, তাহলে বিএনপির ক্রাইসিস মোমেন্টে মির্জা ফখরুল তাকে সাহায্য করতে পারবে। কিন্তু দেখা গেল মির্জা ফখরুল সাহেবকে যদি চুপ্পু সাহেবের মতো করা হয়, তাহলে আগামীতে ইয়াজউদ্দিন সাহেব যে কাজটা করেছেন, ঠিক আগামীতে ঠিক সেম কাজটি এই মির্জা ফখরুল সাহেব বা জুবাইদুর রহমান অথবা জায়মা রহমান যদি সেখানে থাকেন, তারাও সেই কাজটি করতে বাধ্য হবেন। দেয়ার ইজ নো ওয়ে। এই কাজগুলো আতঙ্ক থেকে হয়। তো বিএনপির জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় আফসোস হচ্ছে যে তারা তাদের যে লিগেসি আছে রাজনীতিতে, সেই লিগেসির মধ্যে ব্যাড লিগেসিটা আসলে ব্যাড হয় না, এখানে হয়তো ইংরেজি অন্য কোনো শব্দ, যে তাদের যে আতঙ্ক আছে বঙ্গভবন সম্পর্কে, সে আতঙ্কটা আবার ঘুরে ফিরে সেখানেই এলো। 2 নম্বরে যেটা আসছে সেটি হলো যে এই বঙ্গভবনকে কেন্দ্র করে, আমাদের ক্যান্টনমেন্টকে কেন্দ্র করে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে কেন্দ্র করে, রাজনৈতিক দলকে কেন্দ্র করে আমেরিকার যে একটা মাস্টার প্ল্যান বা ডিপ স্টেট পলিসি, সেই ডিপ স্টেট পলিসি এখন এলোমেলো হয়ে গেছে। তাদের যে
কানেক্টিভিটিটা ছিল মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে, জামাতকে কেন্দ্র করে, এনসিপিকে কেন্দ্র করে তাদের যে কানেক্টিভিটিটা ছিল সেই কানেক্টিভিটিটা এখন আবার তারা নতুন করে এদের কাছ থেকে মাথা সরিয়ে অন্য জায়গাতে নিয়ে গেছে। তাহলে এই যে মার্কিন ডিপ স্টেট, তারা তাদের সমর্থন বা তাদের যে সকল রিক্রুটমেন্ট ছিল সেগুলো থেকে তারা একেবারে অ্যাকশন এইডের মতো তারা সেখান থেকে তাদের সমস্ত প্রজেক্টগুলো নিয়ে দিল্লিতে চলে গেছে। এখন দিল্লিতে গিয়ে এটা কি রয়ের উপর দিল, আওয়ামী লীগের উপর দিল, নাকি জামাতের উপর দিল, নাকি আবার বিএনপির সাথে তারা একটা ভালো সম্পর্ক স্থাপন করে ফেলেছে, এটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। এর ফলে আমেরিকার মতো একটা বৃহত্তর শক্তি যদি এখানে সরকারের সাথে কন্ট্রাডিক্ট করে এবং কনফ্লিক্ট করে এবং এই দুর্বলতম সময়, তাহলে সেটা সামাল দেওয়া কোনো অবস্থাতেই বিএনপির পক্ষে সম্ভব হবে না। ফলে এই যে সুপ্রু সাহেবকে সরানো হলো, এটা আগামী রাজনীতিতে একটা যুগান্তকারী ঘটনা ঘটবে। এবং এই চুপ্পুর এই ঘটনায় এই যে হঠাৎ করে তাকে বাদ দিয়ে দেওয়া, এটা যে কারণে করা হোক না কেন, ইট উইল বি ট্রিটেড অ্যাজ এ গ্রেটেস্ট পলিটিক্যাল ব্লান্ডার। এই সরকারের জমানাতে নয়, গত 10 বছরের মধ্যে সবচেয়ে বড় একটা পলিটিক্যাল ব্লান্ডার হিসেবে এটা চিহ্নিত হয়ে যাবে। আল্লাহ ভালো জানেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।